এই ক্লিপটা নিশ্চয়ই দেখেছেন আপনি। কিভাবে দেখেছেন জানি না, তবে আমি দেখেছি ছেলেটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ 120 বছর পিছিয়ে আছে বিশ্ব থেকে। আসেন বোঝার চেষ্টা করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন কোনোদিনও ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়া সম্ভব না। 1905 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে উড়োজাহাজ। ক্যালেন্ডারের হিসাবে সেই ঘটনা আজ থেকে 120 বছর আগের। আজকের মতো উন্নত বিশ্ব মডার্ন প্রযুক্তি ছাড়াই সে সময় যারা আকাশে ওড়ার যন্ত্র বানিয়ে ফেলেছিলেন তাদের কথা একবার ভাবুন। আর এবার ভাবুন বাংলাদেশের কথা, যেখানে ইউটিউব দেখে প্রথমবারের মতো বিমান বানাতে হয়, তাও শতাব্দী আগে সলভ হওয়া প্রবলেমের নকল করতে। প্রশংসনীয় কাজ, কিন্তু এভাবে আর কতদিন? কেন বাংলাদেশ নতুন সমস্যার সমাধান নিয়ে কাজ করতে পারে না? কেন আগামীর জন্য প্রস্তুতি নিতে পারে না? কেন বাংলাদেশ পিছিয়ে পড়ার সময়টাকে কমাতে পারছে না? কেনই বা আমরা গবেষক না হয়ে শিক্ষিত শ্রমিকে পরিণত হচ্ছি? রিভার্স ব্রেইন ড্রেন। জুলাই আন্দোলনের অন্যতম বড় অংশ ছিল এই হ্যাশট্যাগ। কি এই ব্রেইন ড্রেন? আমরা সবাই এই সম্পর্কে মোটামুটি জানি, তারপরেও ছোট্ট করে একটু ব্যাখ্যা করি। দেশের যেসব মেধাবী মানুষগুলো উচ্চশিক্ষা বা চাকরির উদ্দেশ্যে দেশ থেকে চলে গিয়েছিল, দেশের মুমূর্ষু অবস্থায় তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্যই চালু হয়েছিল এই হ্যাশট্যাগ। কারণ একটা দেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে কিংবা ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাগিয়ে তোলার মূল হাতিয়ারই হলো শিক্ষা। কিন্তু কেন এই শিক্ষার জন্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা হরহামেশাই বিদেশ চলে যাচ্ছে? 2023 সালের ইউনেস্কোর জরিপ অনুসারে বাংলাদেশের প্রায় 52,799 জন শিক্ষার্থী বিদেশে পড়ালেখা করছে। এই যে সংখ্যাটা বললাম না, এর মধ্যে সবচেয়ে বেশি ব্রেইন কোন দেশে যাচ্ছে জানেন? আমেরিকা। আর সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, 10,000-এরও বেশি। দেশে এত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতেও কেন আমরা হারাচ্ছি দেশের রত্নগুলোকে? কোন দিকগুলোতে আমেরিকার শিক্ষা ব্যবস্থা টেক্কা দিচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে? আর কেনই বা পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? আইনো এই তুলনাটা অনেকটা হাস্যরসাত্মকের মতো, কারণ বাংলাদেশের সাথে আমেরিকার তুলনা এও তো অসম্ভব। কিন্তু বিশ্বকে বুঝতে গেলে বিশ্ব মোড়লকে তো বুঝতেই হবে। আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। আসেন ছোট্ট একটা গল্প বলি আপনাদের। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছেলে রাকিব দারিদ্র তার স্বপ্নের লাগাম টেনে ধরতে পারেনি। পুরো গ্রামের মধ্যে এইচএসসিতে চোখ ধাঁধানো রেজাল্ট একমাত্র তার। ইচ্ছা একদিন দেশের বড় ডাক্তার হয়ে চমকে দেবে সবাইকে। কিন্তু সমস্যার সূত্রপাত হলো ঠিক তারপরেই। এই মেধাটাকে খাটানোর জন্য বাংলাদেশ কি আসলেই একটা আইডিয়াল প্লেস, নাকি আমেরিকার বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো? কঠিন সিদ্ধান্ত, জীবনের সেরা সময়, তাই ভেবে চিন্তে পা বাড়াতেই হবে। টাকা আর সময় দুটোই হাতে একেবারে সীমিত। রাকিবের মতো এই দ্বিধায় প্রতি বছর অনেক শিক্ষার্থীই পড়ে, তবে দ্বিধা কাটতেও বেশি সময় নেয় না। বিশ্বসেরা প্রতিষ্ঠান ফেলে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার পেছনে নিজের শ্রম মেধা কেউই ঢালতে রাজি নয়। এটা আমি বলছি না, পরিসংখ্যানই বলছে সব। যুক্তরাষ্ট্রের অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে 2023 সালের ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী 2022-23 শিক্ষাবর্ষে 13,563 জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 300% বাড়ায় 2011-12 শিক্ষাবর্ষের 3,314 জন শিক্ষার্থী থেকে বেড়ে 2022-23 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা 13,563 জন হয়েছে। দেশের 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 3টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, 114টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামগ্রিক র্যাঙ্কিং 2024-এ বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এমনকি টাইমস হায়ার এডুকেশন 2024-এর আঞ্চলিক র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। অথচ সেরা 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের 11টি, পাকিস্তানের 2টি বিশ্ববিদ্যালয় আছে। এমনকি উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউজিসি নিজেই। কি আর বলার, শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড, এই প্রবাদটা তো আমরা সবাই জানি, তাই না? পৃষ্ঠার পর পৃষ্ঠা এই প্রবাদ বাক্যের ব্যাখ্যা করতেই আমাদের ছোটবেলা কেটে গেছে। তবে কেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ধারে কাছেও যেতে পারছে না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, সেই প্রশ্নের উত্তর কি কোথাও না কোথাও গিয়ে আটকাচ্ছে? কেনই বা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বারবার এবং কোথায় বা ধাক্কা খাচ্ছে, বাধায় আটকে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তরটা খোঁজাও তো এখন সময়েরই দাবি, তাই না?
উত্তর খুঁজতে গেলে প্রথমেই যেটা বলতে হয় তা হলো শিক্ষার পরিবেশের কথা। সাধারণ শিক্ষার্থীদের পদোন্নতিতে মৌলিক গবেষণা বাধ্যতামূলক থাকলেও আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আশঙ্কাজনক। এখনও পদোন্নতি হয় রাজনৈতিক প্রেক্ষাপটে, সিনিয়র জুনিয়র সিরিয়ালে। আর তাই তো আমাদের দেশের শিক্ষকদের গবেষণামূলক কাজের থেকে প্রাতিষ্ঠানিক যে সাপ লুডু খেলা আছে সেটাতেই ফোকাস যেন বেশি। অথচ পিএইচডি শুধু একটি ডিগ্রি নয়, একজন গবেষক বা শিক্ষকের গবেষণার প্রবেশদ্বারও বটে। উন্নত বিশ্বে পিএইচডি ডিগ্রি ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো সুযোগই থাকে না। এদিকে বাংলাদেশের শিক্ষা কাঠামো এতটাই দুর্বল যে এখানে গবেষণার সংস্কৃতি ঠিকমতো গড়েই ওঠেনি। গবেষণা নিয়ে সুস্থ কোনো প্রতিযোগিতার কোনো বালাই তো নেই। এমনকি গবেষণার নেতৃত্ব দেওয়ার জন্য সেরকম লেজেন্ডারি কোনো শিক্ষকের নাম কি এখন আপনার মাথায় আসছে? আবার কিছু শিক্ষক গবেষণার সঙ্গে জড়িত থাকলেও এবং তাদের গবেষণালব্ধ প্রকাশনা ভালো জার্নালে প্রকাশিত হলেও তাদের কাজের স্বীকৃতিস্বরূপ বড়জোর একটা ক্রেস্ট দেওয়া হয়। যথাযথ সম্মাননা, স্বীকৃতি বা গবেষণার বাস্তব প্রয়োগের কোনো চেষ্টা তো করাই হয় না। অনেকে আবার সেলফ ফান্ডিংয়ে কিছু দূর পর্যন্ত গবেষণা করেন, ছোট ছোট বিষয়ে গবেষণা করেন, কিন্তু আসলে এই সেলফ ফান্ডিংয়ে আসলে কত দূর পর্যন্ত গবেষণালব্ধ ফলাফল অর্জন করা সম্ভব? আরেকটা চাঞ্চল্যকর তথ্য দেই আপনাদের। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাজেটের ন্যূনতম 25% এবং জিডিপির 6% কমপক্ষে প্রয়োজন একটা ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। সেখানে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। 2023-24 অর্থবছরের হিসাব অনুযায়ী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বাজেটের 11% এবং জিডিপির মাত্র 1.76% বরাদ্দ ছিল। যেই দেশের পুরো শিক্ষা খাতে সরকারি বরাদ্দ যেখানে এত কম, সেখানে গবেষণা, পাবলিকেশন এগুলো কি বিলাসিতা নয়? অন্যদিকে আমেরিকার শুধুমাত্র মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রতি বছর প্রায় $120 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। প্রতি বছর এই সংখ্যা বেড়েই চলে। এজন্য দেখা যায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত প্রচুর ফান্ডিং পায়। বিশ্ববিদ্যালয়গুলোয় বিশেষ করে ডিপার্টমেন্টগুলোতে কোনো না কোনো একটা সেক্টরে ফান্ডিং অবশ্যই থাকে, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সহ নানাভাবে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ তো আছেই। অধিকাংশ ক্ষেত্রে এই ফান্ডিং এই একজন ছাত্রের টিউশন, স্বাস্থ্য বীমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি কাভার যায়। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক খরচ বাবদ স্থান ও বিশ্ববিদ্যালয় ভেদে প্রতি মাসে $500 থেকে $3,500 পর্যন্ত স্টাইপেন্ডের ব্যবস্থাও থাকে। এছাড়া প্রচুর ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেট করে নানান ধরনের নতুনধর্মী গবেষণার কাজ তো চালিয়েই যাচ্ছে। টেসলা, গুগল, নাসার মতো কোম্পানিগুলোতে থাকে ইন্টার্ন করার সুযোগ। শুধু বিশ্ববিদ্যালয় সেক্টরে নয়, আমেরিকা এবং তার আশেপাশের মেডিকেল কলেজগুলো বিশ্বসেরা। এসব মেডিকেল কলেজ থেকে বের হয়ে সুযোগ থাকে আন্তর্জাতিকভাবে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করার। তবে আমেরিকার মেডিকেল কলেজগুলোতে ভর্তি হলে বিরাট আকারের অর্থের প্রয়োজন এবং এই ঝাঁকি সামলানোটা কিন্তু চারটেখানি কথা নয়। এত অঙ্কের টাকা আমাদের শুরুর গল্পের রাকিবের মতো দেশের সাধারণ শিক্ষার্থীর জন্য প্রায় অসম্ভব বলা যায়। তাহলে কি রাকিবের মতো হাজারো মেধাবীর আমেরিকার বিশ্বসেরা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে? না। আসেন একটা স্বস্তির খবর দেই। ইউএসের অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটিতে যেখানে $60,000 থেকে $70,000 লাগে ইয়ারলি, সেখানে আর্কাঞ্জেল মেডিকেল ইউনিভার্সিটিতে বছরে মাত্র $15,000 লাগবে। প্রথম বছরে আবার $5,000 স্কলারশিপও আছে। তাহলে মাত্র $10,000 লাগবে প্রথম বছর, আবার একসাথে $10,000 লাগবেও না। ভিসা হওয়ার পর $5,000 ফি জমা দিলেই চলে যেতে পারবেন অ্যান্টিগা আইল্যান্ডের সাগর পাড়ে অবস্থিত আর্কাঞ্জেল ইউনিভার্সিটিতে। বাকি $5,000 ক্লাস শুরু হওয়ার 6 মাস পরেও সে দিতে পারবে। অ্যান্টিগাতে উন্নত মানের লাইফস্টাইল, শিক্ষার পরিবেশ, থাকা খাওয়ার সুবিধা, হাতে কলমে শেখা জ্ঞান বদলে দিবে যে কোনো শিক্ষার্থীর জীবনকে। আন্তর্জাতিক বিভিন্ন হাসপাতালের ইন্টার্নশিপ করার সুযোগ শেখার ও জানার পরিধিকে আরও বাড়াবে। মানুষকে সাহায্য করার জন্য শিক্ষার্থীদেরকে করে তুলবে আরও উপযুক্ত। যার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আর্কাঞ্জেল মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনার পর সরাসরি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মেডিকেল সেক্টরে ইন্টার্ন করার সুযোগ থাকছে। একটা মোদ্দা হিসাব দেই, যদি কোনো ছাত্র আর্কাঞ্জেল মেডিকেল ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করে তাহলে সে মাত্র $6 লাখ নিয়ে মেডিকেল ডিগ্রির জন্য পড়াশোনা করতে যেতে পারবে। আবার আর্কাঞ্জেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে ব্যাংক সুবিধাও পাবেন। আপনাকে এনআরবিসি ব্যাংক স্টুডেন্ট লোন দিবে। এমনকি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে জিপিএ 4 পেয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন প্রি মেডিসিনের জন্য। প্রথম 1 বছর তাদের ইংরেজি সহ বাকি সকল বেসিক বিষয়ে ফোকাস করা হবে। টোটাল কোর্স 6 বছর, 4 বছর অ্যান্টিগাতে, বাকি 2 বছর আমেরিকার ক্লিনিক্যাল রোটেশন করার সুযোগ করে দিবে আর্কাঞ্জেল নিজেই। সাথে থাকবে USMLE এক্সাম প্রিপারেশন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আসলে কোনো IELTS সেট প্রয়োজন হবে না, শুধুমাত্র ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে, যেটা তারা ভিসা দেওয়ার সময় তো চেক করে নেবেনই।
সুতরাং এখন আমেরিকান মেডিকেলে পড়ার স্বপ্ন সত্যি হবে রাকিবের মতো হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর। পুরো প্রসেসের একটা ডিটেলস পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনি চাইলে সেটাকে ঘেটে একটু দেখতে পারেন, চেক আউট করতে পারেন। তবে অবশ্যই অ্যাপ্লাই করার আগে নিজ তাগিদে একবার পুরো বিষয়টা পড়ে নেবেন, জেনে নেবেন। আমরা তৃতীয় যে বিষয়ে ফোকাস করে আমাদের আলোচনা কন্টিনিউ করতে চাই সেটা হলো উন্নত শিক্ষা ব্যবস্থা। প্রায় 4000 আমেরিকান বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে যেগুলোতে আন্ডারগ্র্যাড যেরকম অনার্স বা গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সহ সব ধরনের বিষয়ের উপর ডিগ্রি অর্জনের অবারিত সুযোগও রয়েছে। এর বাইরে বিশেষায়িত বিষয় যেমন মিউজিক, থিয়েটার সহ নানা বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ তো আছেই। অন্যদিকে বাংলাদেশের সংখ্যা এর সামনে খুবই নগণ্য। 170টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 25টিতে পিএইচডি করার সুযোগ আছে। তাও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সিলেবাস বা বিষয়বস্তুর কোনো পাত্তাই তো সেখানে নেই। গবেষণাও দেশের উন্নয়নের জন্য যে প্রয়োজন হবে সেই অনুযায়ী হয় না, আর যদি হয়ও তারপরেও সেটা বাস্তবতার মুখ দেখে খুবই কম। এই ধরুন এআই নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে চালু হচ্ছে এআই সংক্রান্ত সাবজেক্টিভ কোর্স, যেখানে বাংলাদেশের শিক্ষা কাঠামো এখনো বহু বছর পিছিয়ে। আপনি কয়টা ইনস্টিটিউশন দেখাতে পারবেন যারা বাংলাদেশে এআইকে ফোকাস করে তাদের কারিকুলাম চালাচ্ছে বা চালানো শুরু করতে চাচ্ছে? হতাশ, পুরোই হতাশ। এখন আসেন সবচাইতে ইন্টেন্স প্রবলেমটা নিয়ে কথা বলি। বিশ্ববিদ্যালয়ের মানের অবনতির সবচেয়ে জনপ্রিয় কারণ হলো রাজনীতি। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এর ছিটে ফোঁটা না থাকলেও এই রাজনীতির চক্রে আক্রান্ত বাংলাদেশের বেশিরভাগ শিক্ষকেরা, শিক্ষার্থীরা, এমনকি অফিস স্টাফেরাও পর্যন্ত। যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অনৈতিকভাবে রাজনৈতিক সুবিধা পেয়ে কিছু শিক্ষক উচ্চ পদে বসে যায় যাদের পর্যাপ্ত কোনো গবেষণার অভিজ্ঞতাও নেই। ফলাফল, গবেষণার কোনো পরিবেশ, নেতৃত্ব, উৎসাহ কিছুই আর থাকে না। শিক্ষার্থীরাও গবেষণার ভালো সুযোগ থেকে হয় বঞ্চিত। ব্যাপারটা ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু পুরো ডমিনো ইফেক্টের মতোই কাজ করে। ছোট প্রভাব, বড় ধামাকা। ডমিনো ইফেক্ট নিয়ে অন্য কোনো একদিন আমরা আলোচনা করব। যাই হোক, খেয়াল করুন পুরো একটা প্রতিষ্ঠানের যে নেতিবাচক প্রভাব আছে সেখানে কতটুকু ভূমিকা রাখে আমাদের ছাত্র রাজনীতি বা মেইন স্ট্রিম পলিটিক্স। একদিকে রাজনীতি, অন্যদিকে একাডেমিক চাপ। এ যেন জলে কুমির বনে বাঘ অবস্থা। শিক্ষার্থীর মানদণ্ডে ন্যূনতম শিক্ষক শিক্ষার্থীর অনুপাত থাকা উচিত 1:20। আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার নির্দিষ্ট একটা ব্যালেন্স থাকে। এই ব্যালেন্স কিন্তু খুবই জরুরি। অতিরিক্ত শিক্ষার্থীর কারণে শিক্ষকদের উপর ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি নেওয়ার চাপ যেরকম বাড়ে, একাডেমিক প্রেশার নিতে গিয়ে ঠিক সেরকমই তলানিতে ঠেকে যায় গবেষণার মান। একদিকে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সামলিয়ে নিয়ে নানান দেশের শিক্ষকদের নিশ্চিন্তে গবেষণার পরিবেশ তৈরি করে দেয়, ক্লাসের চাপ আর গবেষণা চলে সমান তালে। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, আরও একটা আয়ের পথ সুগম করার জন্য পর্যাপ্ত শিক্ষক, ক্লাসরুম, গবেষণার জন্য ল্যাবের সুযোগ ছাড়াই প্রতি বছর নতুন নতুন ডিপার্টমেন্টের ঘোষণা আসে। শিক্ষক স্বল্পতার কারণে একাডেমিক চাপ এত বেশি হয়ে ওঠে যে সেখানে আসলে কখন গবেষণায় সময় দিবে আমাদের শিক্ষকেরা সেটাই তারা বুঝে উঠতে পারেন না। কিউএস র্যাঙ্কিং জওহরলাল নেহরুর ভাষায়, সেই দেশই উন্নত যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত। বুঝতেই পারছেন, শুধুমাত্র অর্থ সম্পদ কিংবা প্রাকৃতিক সম্পদ দিয়েই একটা দেশের মানদণ্ড কিন্তু আসলে বোঝা যায় না। ওই দেশের অবস্থানটা আসলে কেমন সেটা বুঝতে হলে ওই পার্টিকুলার দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাতে হবে। উচ্চশিক্ষায় 138টি দেশের মাঝে বাংলাদেশের অবস্থান 129তম। অবশ্য বাংলাদেশে উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা ইতিহাস থেকেই শুরু হয়েছিল। স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য যে বরাদ্দ দরকার ছিল তা পায়নি বাংলাদেশ, আগেও পায়নি, এখনও পাচ্ছে না। রাজনৈতিক মারপ্যাচ এক পাশে ঠেলে দিয়ে আদৌ কোনোদিন বাংলাদেশ তার বরাদ্দ বাজেটটা শিক্ষা খাতে ইনভেস্ট করতে পারবে কিনা সেটা